তো চলে এসেছি মৌলিক অধিকারের সেকেন্ড পার্ট নিয়ে। আমি দেবরাজ বিশ্বাস, দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মৌলিক অধিকারের আগে আমরা পার্ট শুরু করে দিয়েছি। পার্ট নাম্বার 1 চলে গেছে, আজকে পার্ট নাম্বার 2। আমরা আগের দিন আলোচনা করেছি ধারা 12 থেকে ধারা 18, আর এখন আমরা বাদ বাকি আলোচনা করব। তো আমি একটু রিক্যাপ নিয়েই যাব। যে ধারা 12 ছিল কি রাষ্ট্রের সংজ্ঞা, ধারা 13 সংবিধান বা মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন থাকতে পারবে না, ধারা 14 সাম্যের অধিকার। এই সাম্যের অধিকারে দুটো সাম্যের কথা বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সাম্য আর আইনের দ্বারা সমান সংরক্ষণ। আইনের দৃষ্টিতে সাম্য এটা কার মতবাদ? এভিডেন্সির মতবাদ। যদি প্রথম ভিডিওটি কেউ না দেখে থাকো, দ্রুত পার্ট 1 দেখে আসো। আর যদি তুমি পার্ট 1 না দেখো তাহলে কিন্তু পার্ট 2 তুমি বুঝতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, ধারা 15 কি ছিল? জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান হিসেবে সবাই সমান। 16তে সরকারি চাকরিতে সমান অধিকার। সরকারি চাকরিতে সবাই সমান সমান কিন্তু না, কখনো কখনো পজিটিভ ডিসক্রিমিনেশনের প্রয়োজনীয়তা পড়েছে, এই জন্য কিন্তু আমাদের রিজার্ভেশন সিস্টেমটা রয়ে গেছে। আচ্ছা, ধারা 17 অস্পৃশ্যতা দূরীকরণ, আর ধারা 18 পদবি বা খেতাব বর্জন। এইটুকু আমরা গতদিন আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে মৌলিক অধিকারের পরবর্তী অধিকার, সেটা হচ্ছে কি স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। স্বাধীনতার অধিকার অবশ্যই অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, না হলে আজকের কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে ধারা 19 থেকে ধারা 22, এই যে স্বাধীনতার অধিকার, এই স্বাধীনতার অধিকার আলোচনা করা হয়েছে ধারা 19 থেকে ধারা 22-এর মধ্যে। তো আমাদের আজকের ধারা হবে প্রথম ধারা, সেটা হচ্ছে ধারা 19। এই 19 নম্বর ধারাকে কি বলা হয় জানো? এই 19 নম্বর ধারায়, এই 19 নম্বর ধারায় কিন্তু স্বাধীনতার অধিকার, এখানেই কিন্তু বলা হয়েছে স্বাধীনতার অধিকার। আমি একটা কমন আকারে বলছি কথা, সেটা হচ্ছে কি, যে আগের দিন যদি বলতাম যে সাম্যের অধিকার কত থেকে কত, তোমাকে বলতে হতো 14 থেকে 18। সাম্যের অধিকার কত নম্বর ধারা? 14। যখন বলবে স্বাধীনতার অধিকার কত থেকে কত, 19 থেকে 22। আর প্রথম ধারায় যেটা হবে সেটাই তার নিজের নামে থাকবে, যে ধারা স্বাধীনতার অধিকার কত নম্বর ধারা, একটা বলেছে, তার মানে কি সেটা হচ্ছে 19। এই 19 নম্বর ধারার গুরুত্বটা এতটাই বেশি, এতটাই বেশি, তার জন্য এই 19 নম্বর ধারাকে সংবিধানের মেরুদণ্ড বলা হচ্ছে। তাহলে সংবিধানের মেরুদণ্ড, সংবিধানের পুরো সংবিধানের মেরুদণ্ড বলা হচ্ছে কাকে? আমাদের এই ধারা 19-কে। সংবিধানের মেরুদণ্ড বলার পিছনে অনেক কারণ আছে। কারণ এই 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার, তো আমাদের অনেক অনেক স্বাধীনতার কথা বলা হয়েছে। 6 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে এখানে উল্লেখ। এখানেও কিন্তু সেই 7 ভাগে ভাগ ছিল প্রথম। যেমন আমাদের মোট মৌলিক অধিকার কয় ভাগে ছিল? 7টা। মূল সংবিধানে বর্তমানে আছে কয়টি? 6টি। ঠিক এভাবেই বলা যায় স্বাধীনতার অধিকার মূল সংবিধানে ছিল 7টি। আবারও এখান থেকেও সম্পত্তির অধিকার বাতিল হয়ে বর্তমান যে স্বাধীনতার অধিকার সেটা দাঁড়িয়েছে কয়টি? 6টিতে। আমরা এখন সেই 6টি যে স্বাধীনতার অধিকার সেটা কি কি সেটা আলোচনা করব। প্রথম হচ্ছে অভিব্যক্তির অধিকার। আমরা সাধারণত যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা লিখবে কিন্তু সবাই, আবারও বলেছি পেন পেপার জরুরি, পেন পেপার লাগবেই লাগবে। ঠিক আছে, তাহলে বাক স্বাধীনতা বা এটার কার থেকে আসলো? অভিব্যক্তির অধিকার, অভিব্যক্তির স্বাধীনতা। ঠিক আছে। আচ্ছা, বিতে আসবে যে নিরস্ত্র ভাবে সমবেত হবে বা জমায়েত হওয়ার অধিকার। তাহলে নিরস্ত্র ভাবে, শান্তিপূর্ণ ভাবে, শান্তিপূর্ণ বা নিরস্ত্র ভাবে সমবেত হওয়ার অধিকার, হওয়ার অধিকার। আচ্ছা, সিতে আসবে সভা সমিতি গঠন করার অধিকার, সভা সমিতি, সভা সমিতি গঠন করার অধিকার, গঠন করার অধিকার। আচ্ছা, ডিতে আসবে যে কোনো স্থানে যাতায়াতের অধিকার, যে কোনো স্থানে, যে কোনো স্থানে যাতায়াতের অধিকার, যে কোনো স্থানে যাতায়াতের অধিকার। আচ্ছা, ইতে আসবে যে কোনো স্থানে বসবাসের অধিকার, যে কোনো স্থানে বসবাসের অধিকার, বসবাসের অধিকার, অধিকার। আচ্ছা, এপে যেটা সেটা বাতিল হয়েছে সম্পত্তির অধিকার, ঠিক আগের বারের মতোই সম্পত্তির অধিকার এখানেও কিন্তু বাতিল করা হয়েছে। সম্পত্তির অধিকার, অধিকার বাতিল, এটা লিখে কেটে দিয়েছি। আর জিতে লাস্ট আমাদের যে পার্টটা সেটা হচ্ছে যে কোনো পেশা গ্রহণের অধিকার, যে কোনো পেশা গ্রহণের অধিকার। সবাই কিন্তু ঠিকঠাক করে, আবারও বলছি, হাতের লেখায় যাবে না,
কথা শুনে নোটস করতে থাকো। প্রথম পেয়েছি আমরা স্বাধীনতার অধিকার, কত নম্বর ধারা? 19 নম্বর ধারা। এই স্বাধীনতার অধিকারকে সংবিধানের মেরুদণ্ড বলা হয়েছে, কারণ এখানে আমাদের 7 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছিল, যার মধ্য থেকে সম্পত্তির অধিকার গেছে বাদ কাটা। তাহলে বর্তমান যে স্বাধীনতা, এরকম কয় প্রকার স্বাধীনতা? সব প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে। প্রথমটা পাচ্ছে কি? বাক স্বাধীনতা বা অভিব্যক্তি প্রকাশের যে স্বাধীনতা রয়েছে। বাক স্বাধীনতা, নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার বা জমায়েত হওয়ার অধিকার, এখানে সভা সমিতি গঠন করার অধিকার, যে কোনো স্থানে যাতায়াত করার অধিকার, যে কোনো স্থানে গিয়ে বসবাস, জায়গা পছন্দ হয়েছে বসবাস করতে পারবো, ঠিক আছে, বাড়ি বাড়ি সেখানে আমরা তৈরি করতে পারবো। আমি এখন মনে করো পশ্চিমবঙ্গের লোক, আমি মুম্বাইতে জমি কিনে নিতেই পারি, তাহলে জমি কিনবো, সেখানে বসবাস করার অধিকার আমার রয়েছে, যে কোনো পেশা গ্রহণ করতে পারবো। তাহলে এই যে এতগুলো অধিকার, এর মধ্যে যে কোনো একটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু জীবন দুর্বিষহ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে কথা বলা হয়েছে যে এই স্বাধীনতার অধিকার যে আমাদের 19 নম্বর ধারা, এই 19 নম্বর ধারা নিরঙ্কুশ নয়, মানে অবাধ নয়। এটাকে বলা হয়েছে, এটা তোমাকে ততক্ষণ দেওয়া হবে, এই যে মৌলিক এই যে অধিকারগুলো, স্বাধীনতার অধিকার, এই স্বাধীনতার অধিকার ততক্ষণ দেওয়া হবে বা ততক্ষণ ভ্যালিড হবে যতক্ষণ না অন্যের ক্ষতি হচ্ছে। কেমন? যদি বলা হয় বাক স্বাধীনতা, আরে আমার তো বাক কথা বলার অধিকার রয়েছে, অভিব্যক্তি প্রকাশের অধিকার রয়েছে, এবার তাই বলে তো যে কাউকে গিয়ে গালাগালি দিতে পারবো না। আরে তারও তো সুষ্ঠুভাবে জীবন জীবিকা, তারও তো সুষ্ঠুভাবে বসবাস করার অধিকার রয়েছে। তাই জন্য বলা হচ্ছে কি, যে এই সব অধিকার, স্বাধীনতার অধিকার তোমাকে ততক্ষণ দেওয়া হবে যতদূর না অন্যের ক্ষতি হচ্ছে। বলো, নিরস্ত্রভাবে সমবেতের অধিকার, এখানে বলে দিয়েছি শান্তিপূর্ণ বা নিরস্ত্রভাবে সমবেতের অধিকার। এখানে তুমি মনে করো কোন একটা দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য জড়ো হচ্ছে, সেটা কি হতে দেবে? কখনোই প্রশাসন হতে দেবে না। কিন্তু শান্তিপূর্ণ যদি ভাবে জমায়েত হতে হয়, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন প্রোটেকশনের জন্য আছে। পুলিশ প্রশাসন আমাদেরকে প্রোটেক্ট দেবে, প্রোটেকশন করবে, কারণ এটা আমাদের অধিকারে রয়েছে, ঠিক আছে। সভা সমিতি, যে কোনো সভা সমিতি তাই বলে নয় টেররিস্ট কোনো সংগঠন তৈরি করতে দেবে নাকি? না। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, যে অন্যের কোনো ক্ষতি না হোক ততক্ষণ তোমাকে এই সব অধিকার দেওয়া হবে। যে কোনো স্থানে যাতায়াতের অধিকার, বেডরুমে ঘুষে গেলে, বা মনে করো কোনো একটা রেস্ট্রিকশন এরিয়া রয়েছে, ঠিক আছে, জেলখানার মধ্যে ঘুরে দেখি জেলখানায় কে বসে রয়েছে, সেটা কি হবে নাকি? কখনোই না। তার মানে কিছু কিছু জায়গা আছে যেখানে রেস্ট্রিকশন রয়েছে, সেখানে তুমি যেতে পারবে না। মনে করো যে কোনো বসবাস, যে কোনো জায়গায় বসবাস, আমাদের ভারত ওই যে একই রেস্ট্রিকশন যে এরিয়া, সেখানে তুমি জমি কিনে কখনো বসবাস করতে পারবে না। যে কোনো পেশা গ্রহণ, তাই জন্য যে মনে করো কোন একটা বন্দুক তৈরির কারখানা, সেটাও কিন্তু অবশ্যই বৈধ হতে হবে। যে কোনো বলতে যতক্ষণ না অন্যের হানি হচ্ছে, অন্যের ক্ষতি হচ্ছে, ততক্ষণ তোমাকে এই অধিকারগুলো দেওয়া হবে। আমি একটা সিকোয়েন্সের মাধ্যমে তোমাকে আবারও বলছি, ইম্পর্টেন্টটা কি বলবে, যে কোনো স্থানে বসবাসের অধিকার কত নম্বর ধারা? 19 নম্বর ধারা। যে কোনো পেশা গ্রহণের অধিকার, সেটা কত নম্বর ধারা? 19 নম্বর ধারা। শুধু যে স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারা এটা নয়, এই স্বাধীনতার মধ্যে কত কিছু রয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। অবশ্যই সেখান থেকেও কোশ্চেন আসে যে বাক স্বাধীনতা কত নম্বর ধারায় রয়েছে? ধারা 19-এ রয়েছে। তো তোমাকে কিন্তু প্রত্যেকটা জায়গা মুখস্থ রাখতে হবে। আর আমি একটা সিকোয়েন্স ভাবে তোমাকে একটু বলে দেবো, ব্যাখ্যা করে দেবো, তাহলে একদম মুখস্থ হয়ে যাবে। দেখো কি করে হয়। বাক স্বাধীনতা মানে, আমি একটা ভালো বক্তা, আমার কথাবার্তা শোনার জন্য অনেক লোক জড়ো হয়েছে। বলো, অনেক লোক জড়ো হয়েছে শান্তিপূর্ণ ভাবে। বাক স্বাধীনতার পরে কথা বক্তা বক্তৃতা দিচ্ছে, তার কথা শোনার জন্য নিরস্ত্র ভাবে বা শান্তিপূর্ণ ভাবে লোকজন জমায়েত হয়েছে। এবার ওই লোকটা যে ভাষণ দিচ্ছে, সে মনে করো সুযোগ বুঝে, এত জনগণ এসছে আমার ডাকে, বাস চলো একটা সভা সমিতি গঠন করে ফেলি, হয়ে গেল। তাহলে বাক স্বাধীনতা মানে বক্তব্য রেখেছে, যে বক্তব্য রেখেছে তার বক্তৃতা শুনতে গিয়ে সবাই সমবেত হয়েছে, সমবেত হয়েছে, সুযোগ বুঝে কি করলো? সভা সমিতি গঠন করলো। আর মনে করো সভা সমিতি, উনি একটা নতুন নতুন ভাবে বিপ্লব আনতে চলেছে, যে কোন একটা সরকার বা সমাজ ব্যবস্থা ঠিকঠাক চলছে না, তাহলে সরকারের বিরুদ্ধে হোক বা সমাজের বিরুদ্ধে হোক, তাকে তো মনে করো দিল্লি চলো, কলকাতা চলো, ধর্মতলা চলো, তো এই সব জায়গায় যেতে হবে। তাই জন্য মনে রাখার জন্য আমি বলছি, যে কোনো স্থানে যাতায়াতের অধিকার। এইবার মনে করো আমার সাথেই মনে করো অনেকেই গেছে যে দিল্লি কোন একটা সমবেত বা কোন একটা সভা মিছিলে, তখন গিয়ে কি হয়েছে, কেউ কেউ বলছে না আমি আর বাড়ি যাব না, আমার এই কলকাতা ভালো লেগে গেছে। আরে কলকাতা ভালো লেগেছে তাহলে কি, তাহলে আমি থেকে যাব। থেকে যাবো মানে কি, যে কোনো স্থানে বসবাসের অধিকার, মানে উনি বসবাস করতে পারে ওইখানে। শুধু বসবাস করলে হবে? দুবেলা দুমুঠো খেতে তো হবে, তার জন্য কি যে কোনো পেশা গ্রহণ করতে পারবে। তাহলে সিকোয়েন্সটা বুঝতে হবে, সিকোয়েন্স না বুঝলে কিন্তু মনে থাকবে না। তাহলে এখানে দেখেছি প্রথম কি, বাক স্বাধীনতা, ভালো কথা বলবো, সিকোয়েন্সটা দেখো, ভালো কথা বলবো, কথা শুনতে লোক এসছে মানে শান্তিপূর্ণ ভাবে জমায়েত হয়েছে। জমায়েত হয়েছে মানে কি, সভা সমিতি গঠন করলো। সভা সমিতি গঠন করা মানে কি, যে কোনো স্থানে যাও, যে কোনো স্থানে যাও মানে কি, যে কোনো স্থানে বসবাস করতে পারবে। আর সেখানে বসবাস করতে গিয়ে কি চাকরি লাগবে, পেশা লাগবে, যে কোনো পেশা গ্রহণের অধিকার। এই হচ্ছে আমাদের
এই রকম ভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, পড়াশোনা সহজ, কঠিন নয়। চলো পরেরটা আমরা করব। ধারা 20। ধারা 20 খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু বোঝার জায়গা আছে। ধারা 20 যদি শুধু সংক্ষেপে বলে দিই তাহলে বলবো অপরাধ বা অপরাধী সংক্রান্ত অধিকার। অপরাধ বা অপরাধী সংক্রান্ত অধিকার। অধিকার তো যদি বলা হয় যে ধারা 20, এই 20 নম্বরে কি বলা হয়েছে? অপরাধ বা অপরাধী সংক্রান্ত অধিকার। তো এই অপরাধ বা অপরাধী সংক্রান্ত অধিকার এর মধ্যে কিন্তু আরো কিছু কিছু কথা রয়েছে। এটা তো সাধারণ কথা, অবশ্যই পরীক্ষায় কি আসবে? অপরাধ এবং অপরাধী সংক্রান্ত অধিকার কত নম্বর ধারা? ধারা 20। কিন্তু এই 20 নম্বর ধারা যদি ব্যাখ্যা বোঝো না তাহলে আরো অনেক কিছু, তোমার অনেক কিছু নিজের কিছু শিখতে পারবে। তুমি দেখো নিজের কিভাবে ডেভেলপ হয়। এই 19 নম্বর ধারায় বলা হয়েছে, এই 20 নম্বর ধারায় অপরাধ এবং অপরাধী সংক্রান্ত অধিকার এর মধ্যে বলা হয়েছে কি, যে সময়কার কৃত অপরাধ সেই সময়ের সর্বোচ্চ সাজা প্রদান। যে সময়, আমি একটু লিখছি কিন্তু, যে সময়ের কৃত অপরাধ, কৃত অপরাধ সেই সময়ের সর্বোচ্চ সাজা প্রদান। সাজা প্রদান, সেই সময়ে সর্বোচ্চ সাজা প্রদান। আমি 2 নম্বর আগে কোটেশন গুলো লিখে দিচ্ছি, তারপরে কিন্তু অবশ্যই এই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে লিখবো যে কোনো আসামি, অভিযুক্তের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে জোর করে সাক্ষী দেওয়া যাবে না। তাহলে অভিযুক্তের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। একই অপরাধের জন্য একাধিকবার সাজা দেওয়া যাবে না। সবাই কিন্তু নোট ডাউন করবে, আবারও বলছি নোট ডাউন মাস্ট। তাহলে এখানে দেখেছি অপরাধ এবং অপরাধী সংক্রান্ত অধিকার, তার মধ্যে 3টে কথা বলা হয়েছে। এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে, অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে বুঝতে হবে। সামনে কিন্তু WBCS পরীক্ষা রয়েছে, আর এই আমি যেভাবে ব্যাখ্যা করছি WBCS পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে দেখে খুঁটিনাটি দেখে যেতে হবে। ঠিক আছে, কারণ সামনে পরীক্ষা প্রত্যেকটা, এমন কোনো পরীক্ষা নেই যে এই মৌলিক অধিকার ছেড়ে কোশ্চেন করবে। অবশ্যই তুমি নিজেই জানো, তাহলে অবশ্যই জায়গাগুলো দেখবে। ধারা 20 রয়েছে অপরাধ এবং অপরাধী সংক্রান্ত অধিকার, যেখানে রয়েছে প্রথম কথা, যে সময় কৃত অপরাধ সেই সময়ের সর্বোচ্চ সাজা প্রদান। এর মানে কি? মানে মনে করো আমি আজকে 2025 সালে কোনো একটা ক্রাইম করলাম, আর এই ক্রাইমের সর্বোচ্চ সাজা এই সময়কার 2 বছর। কিন্তু এই যেটা মোটামুটি মনে করো বিচার কার্য চালাতে চলে গেল 2035-এ। আরে 10 বছর পরে তো মানুষই চেঞ্জ হয়ে, সেখানে নিয়ম কানুন তো চেঞ্জ হতেই পারে। আর নিয়ম কানুন চেঞ্জ হয়ে মনে করো এইখানে যে অপরাধ করেছিলাম তার জন্য তখনকার সাজা সর্বোচ্চ হতো 2 বছর, কিন্তু সেই সাজায় নিয়ম পরিবর্তন হয়ে মোটামুটি ফাঁসি হয়ে গেছে। চিন্তা করো। তাহলে এখানে বলে দেওয়া হয়েছে যে সময়ের কৃত অপরাধ সেই সময়ের সর্বোচ্চ সাজা প্রদান। আমার সাজা যদিও শোনায় 2035-এ, তাহলে কিন্তু আমাকে ফাঁসি দিতে পারবে না। আমি ক্রাইমটা করেছি 2025, তার মানে আমাকে সর্বোচ্চ 2 বছর সাজা দিতে পারবে। এই হচ্ছে যে সময়ের কৃত অপরাধ সেই সময় সর্বোচ্চ সাজা প্রদান। সেকেন্ড পার্ট বলেছে অভিযুক্তের নিজের বিরুদ্ধে কখনো সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। জোর করে সাক্ষী, বর্তমান যা পুলিশ সিস্টেম যদি তুমি দেখো তাহলে তো বুঝতেই পারবে যে কোনো ক্রাইম করেনি, তাহলে কি ক্রাইম করেনি, এই বল এটা করেছিস, টাকা খেয়ে সবকিছু চলছে। আর ইন্ডিয়ান যে পুলিশ সিস্টেম এটা খুবই খারাপ। একটা মজার উদাহরণ দিয়ে আমি বলি, যে মনে করো যে কয়েকটা দেশের মধ্যে কম্পিটিশন হচ্ছে, যে ইউএস এর, মনে করো এখানে ইউএস এর পুলিশ বাহিনী রয়েছে, মনে করো আর একটা রাশিয়ার পুলিশ বাহিনী রয়েছে, আর মনে করো ইন্ডিয়ান পুলিশ বাহিনী রয়েছে। তো এই রাশিয়ার পুলিশ বাহিনীর মানে সবার পুলিশই যে ক্ষমতা, সেই ক্ষমতা পরীক্ষা করবে। এবার ক্ষমতা পরীক্ষা করবে, তার জন্য মনে করো ইউএস এর মনে করো একটা ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলে ইঁদুর ছেড়ে দিয়ে এই ইউএস এর পুলিশ বাহিনীকে বলছে যাও খুঁজে নিয়ে আসো। মোটামুটি স্যাটেলাইট এটা ওটা দেখিয়ে ওরা 2 ঘন্টার মধ্যে ইঁদুরটাকে খুঁজে নিয়ে আসলো। ঠিক আছে, ভালো কথা। ঠিক, এবার ট্রাস্ট দিয়েছে কার? রাশিয়ার মধ্যে। আবারও রাশিয়ার কাছে দিয়েছে, রাশিয়া মোটামুটি খুঁজে টুজে সুন্দর করে 3 ঘন্টার মধ্যে নিয়ে এসছে।
কিন্তু এইবার টার্মস এসে কার? ইন্ডিয়া। এবারে ইন্ডিয়ার যখনই হাতে চান্স এসে তখনই সুন্দর করে 2-3 দিন লেগে গেছে, ইঁদুর আর খুঁজে দেয় না। পরবর্তীতে এইবার সবাই মিলে গেছে, রাশিয়ার লোকজন, মনে করো যে পুলিশ বাহিনী ছিল, ইউএস এর পুলিশ বাহিনী ছিল, যে কি হলো, কোথায় গেল, কোথায় গেল শুনবে? এইখানে খুঁটি, এইখানে খুঁটি, এইখানে মনে করো একটা শুয়োর বেঁধেছে, আর শুয়োর বেঁধে পেটাচ্ছে, বল বল তুই ইঁদুর, বল তুই ইঁদুর। চিন্তা করতে পারো, এই হচ্ছে অবশ্যই আমাদের পুলিশি সিস্টেম এরকমই। তো তাই জন্য যে এখান থেকে আমাদের বলা হচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে কখনো সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। আর আমাদের পরবর্তী যখন সংবিধান আরো ধারা পড়বো না, তখন আমাদের যে বিচার ব্যবস্থা আর যে শাসন ব্যবস্থা সম্পূর্ণ পৃথক। কারণ শাসন বিভাগকে বিচার বিভাগ কখনো বিশ্বাসই করে না, আর যার দরুন এইসব উদাহরণ অবশ্যই। ঠিক আছে, তো আর লাস্টে দেখবো কি, একই অপরাধের জন্য একাধিকবার সাজা দেওয়া যাবে না। আমি কোন একটা ক্রাইম করে আজকে মনে করো আমার মুক্তি হলো, বা আজকে আমি জেল থেকে বেরলাম, আবার বাইরের থেকে এই যা 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 তুই তো ওই অপরাধ করেছিস, সেটা হবে না। একই অপরাধ, ওই অপরাধ যদি আবার আমি করি, তাহলে হ্যাঁ আমার আবার সাজা শোনানো হবে, কিন্তু একই অপরাধের জন্য দ্বিতীয়বার বা একাধিকবার সাজা শোনানো যাবে না। এই হচ্ছে আমাদের ধারা 20 অপরাধ এবং অপরাধী সংক্রান্ত অধিকার। এবার আমরা নেক্সট ধারা শিখবো, খুব ইম্পর্টেন্ট একটা ধারা, সেটা হচ্ছে ধারা 21। ধারা 21 দেখো, ধারা 21। এই ধারা 21-এ কি বলছে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ছোট্ট একটা ধারা, সেটা হচ্ছে জীবন ও নিরাপত্তার অধিকার। জীবন ও নিরাপত্তার অধিকার, জীবন ও নিরাপত্তার অধিকার খুব ইম্পর্টেন্ট এবং সহজ একটা ধারা, এর বেশি কিছু আলোচনা করে নেই। আমাকে বেঁচে থাকতে হবে, এই যে অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এইখান থেকে একটা স্টার মার্কস দিয়ে কোশ্চেন লিখে রাখো, তোমরা নিজেরা লিখবে যে আমাদের মৌলিক অধিকার, তো এই মৌলিক অধিকারও কখনো কখনো আমাদের থেকে কেড়ে নেওয়া যায়। সেটা হচ্ছে জরুরি অবস্থাকালীন, আমাদের যখন ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা হবে, তখন এই মৌলিক অধিকারগুলো আমাদের থেকে কেড়ে নিতে পারবে, কিন্তু দুটো অধিকার বাদ দিয়ে, সে হচ্ছে এই ধারা 20 আর ধারা 21। এই ধারা 20 আর 21 বাদ দিয়ে জরুরি অবস্থাকালে সব ধারা ক্ষুণ্ণ হতে পারে, সরকারের হাতে এই ক্ষমতাটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটুকু খেয়াল রাখবে যে কোন দুটো ধারা বাদ দিয়ে বা জরুরি অবস্থাকালীন কোন দুটো ধারা জনগণের মধ্যে বরাদ্দ থাকে, সেটা হচ্ছে কি ধারা 20 আর ধারা 21। অবশ্যই নোট ডাউন করবে। এরপরে এই আমরা দেখব ধারা 21-এর এ বলে একটা নতুন ধারা সংযোজন করা হয়েছে, ধারা 21-এর এ। যখনই এ বি আসবে তখনই মাথায় রাখবে এটা সংশোধনের মাধ্যমে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এগুলো পরবর্তীতে সংযোজিত হয়েছে। তাহলে এই 21-এর এ ধারায় কি রয়েছে? 21-এর এ ধারায় কি হয়েছে? এটা হচ্ছে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার আনেছে। তার মানে 6 থেকে 14 বছর যে শিশু, তার অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে, এই কথাটাই এই নতুন যে আমাদের সংবিধান সংশোধনের মাধ্যমে 21-এর এ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কত সালে? সব আসবে, সংবিধান সংশোধন হয়েছে মানে ইম্পর্টেন্ট জায়গা। এটা হচ্ছে 2002 সালে, 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে কি শিক্ষাকে মৌলিক অধিকার আনেছে, শিক্ষাকে মৌলিক অধিকার। আর শিক্ষা বলতে কোন শিক্ষা? অবশ্যই 6 থেকে 14 বছর শিশুদের অবৈতনিক শিক্ষা, বিনা বেতনে শিক্ষা দিতে হবে, শিক্ষাকে মৌলিক অধিকারে করা হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ধারা 21-এর এ। আজকের আমাদের লাস্ট দেখবো স্বাধীনতার অধিকার, সেটা কত? ধারা 19 থেকে ধারা 22-এর মধ্যে লাস্ট ধারা হচ্ছে কি ধারা 22। এই ধারা 22 আরো ইম্পর্টেন্ট বলতে ব্যাখ্যা আছে, আর তোমাকে ব্যাখ্যা বুঝতে হবে। এখানে বলছে কি, ধারা 22-এ বলছে গ্রেপ্তার সংক্রান্ত অধিকার, গ্রেপ্তার সংক্রান্ত অধিকার, তাহলে গ্রেপ্তার সংক্রান্ত অধিকারটা সেটা আবার কি? তার মানে আমার কোনো আসামি, তাকে যদি কেউ কোনো পুলিশ আধিকারিক মনে করো গ্রেপ্তার করতে আসছে, তার কিছু কিছু অধিকার সে পেয়ে যাবে। কি কি অধিকার পাবে সেখানে কিন্তু আমরা গ্রেপ্তার অধিকার সংক্রান্ত অধিকার যেখানে রয়েছে সেখানে আলোচনা করব। গ্রেপ্তারের আগে গ্রেপ্তারি পরোয়ানা কি কারণে তুলে নিচ্ছে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে, তার যথাযথ কারণ দেখাতে হবে। ঠিক আছে, এটা গেল একটা গ্রেপ্তার সংক্রান্ত অধিকারের মধ্যে। মৌলিক অধিকার আমার রয়েছে, আমাকে কি কারণে গ্রেপ্তার করবে, না হলে তো একদম রাওলাট আইনের মতো হয়ে যাবে। রাওলাট আইনটা ছিল কি কালা কানুন, গান্ধীজি যাকে আখ্যা দিয়েছে কালা কানুন। কেন দিয়েছিল? কারণ এই আইনে যে কোনো ব্যক্তিকে সন্দেহবশত, শুধুমাত্র সন্দেহের বশে তাকে গ্রেপ্তার করতে পারতো না, কোনো উকিল ছিল না, দলিল ছিল না, জামিন ছিল।
কিন্তু আমাদের বর্তমান মৌলিক অধিকারে রয়েছে গ্রেপ্তারের আগে তার কারণ দেখাতে হবে। ঠিক আছে, গ্রেপ্তার করে নিয়ে গেছে, কারণ দেখিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে, তুমি এই কাজে ছিলে, এই কাজে ছিলে, এই জন্য তোমাকে গ্রেপ্তার করা হয়েছে। আবার একটা মৌলিক অধিকার রয়েছে যে যদি কাউকে গ্রেপ্তার করা হয় অনধিক 24 ঘন্টা থানার মধ্যে আটকে রাখা যায়, তারপরে তাকে অবশ্যই বিচার বিভাগীয় সিস্টেমে মানে কোর্টে পেশ করতে হয়। যদি কোর্টে না পেশ করে 24 ঘন্টা পার হয়ে গেলে তাহলে কিন্তু হেবিয়াস কর্পাস জারি হয়। হেবিয়াস কর্পাস জারি হয় বলতে এখানে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তার কার্যক্রমের মধ্যে 5 প্রকার রিট জারি করতে পারে, 5 প্রকার রিট জারি করে। তার 5 প্রকার রিটের প্রথমটা হচ্ছে কি হেবিয়াস কর্পাস বা সশরীরে হাজিরকরণ মানে বন্দি প্রত্যক্ষীকরণ। আর এটা কখন? যখন কোনো আসামিকে 24 ঘন্টা পার হয়ে যায়, মানে গ্রেপ্তার করেছে, থানায় এখনো রয়েছে, তাকে কিন্তু এখনো মনে করো কোর্টে পেশ করেনি, তার জন্য হেবিয়াস কর্পাস জারি হতে পারে। এটা কিন্তু আমাদের অধিকার। কারণ আবারও বলছি, সেই যে পুলিশ সিস্টেম মানে শাসন বিভাগকে কখনো বিচার বিভাগ বিশ্বাসই করে না। তাই জন্য সশরীরে হাজিরকরণ মানে ওই লোকটা যে আসামি, তাকে এখনো জীবিত রেখেছো না এখনো মেরে ফেলেছো, সেটা আমাকে সামনে হাজির করাও, বন্দীকে প্রত্যক্ষীকরণ করো আমার সামনে। ঠিক আছে, এই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে গ্রেপ্তার সংক্রান্ত অধিকারের মধ্যে কি বলা হয়েছে, প্রথমটা যেটা ছিল সেটা বলেছিলাম যে আমাকে গ্রেপ্তার করার আগে গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে। ঠিক আছে, গ্রেপ্তার করে নিয়ে গেছে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতে হবে। ইভেন আরো একটা অধিকার রয়েছে যে কোনো একজন আসামি তার নিজের পছন্দ মতো সেই উকিল ধরতে পারবে। দেখেছো, একদম সেম আমাদের যে রাওলাট অধিকার আইনে যা ছিল তার সম্পূর্ণ উল্টো, আমাদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে রেখেছিল রাওলাট আইনটা। ঠিক আছে, তার মানে এই হচ্ছে আমাদের গ্রেপ্তার সংক্রান্ত অধিকার। তো আজকের আর ক্লাসটা বড় করব না, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা ছিল কি স্বাধীনতার অধিকার। আমি অন সেকেন্ড একবার বলে যাব, স্বাধীনতার অধিকার কত থেকে কত, ধারা 19 থেকে 22। স্বাধীনতার অধিকার কত নম্বর ধারা? ধারা 19। এই স্বাধীনতার অধিকার, এই অধিকারটাকে সংবিধানে মেরুদণ্ড বলা হয়েছে। কেন? কারণ এই অধিকারের মধ্যে, স্বাধীনতা অধিকারের মধ্যে মানুষের অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে। কি কি রয়েছে? বাক স্বাধীনতা, প্রথম গল্প মনে রাখতে হবে কিন্তু, বাক স্বাধীনতা, সভা সমিতি এই সমবেত হওয়ার অধিকার মনে আছে তো, যে কেউ একজন ভালো বক্তব্য রাখছেন, তার জন্য সভা সমিতি হবে, মানে কি করবে, যে লোকজন মনে করে সমবেত হয়েছে, লোকজন জড়ো হয়েছে, আর লোকজন যখনই জড়ো হয়েছে তখনই কি একটা সভা সমিতি গঠন করবে। সভা সমিতি গঠন করবে মানে যে কোনো স্থানে যাতায়াত করবে, যে কোনো স্থানে যাতায়াত করে মানে ওখানে কি মনে করো জায়গা পছন্দ হয়ে গেছে, যে কোনো স্থানে বসবাস করবে, আর যে কোনো পেশা গ্রহণ। তার মানে যে 6 প্রকার অধিকার ছিল, বাক স্বাধীনতা, নিরস্ত্রভাবে সমবেতার অধিকার, সভা সমিতি গঠন করার অধিকার, 4 নম্বর ছিল যে কোনো স্থানে যাতায়াতের অধিকার, যে কোনো পেশা গ্রহণের অধিকার, লাস্ট যে কোনো স্থানে বসবাসের অধিকার, আর যে কোনো স্থানে মনে করো পেশা গ্রহণের অধিকার। তো এই হচ্ছে আমাদের সমূহ আলোচনা ছিল কিসের? ধারা 19। ধারা 22, এই ধারা 20 ছিল কি অপরাধ এবং অপরাধী সংক্রান্ত অধিকার। তার মধ্যে আমরা 3টে পয়েন্ট উল্লেখ করেছি। এখানে পেয়েছি ধারা 21 জীবন এবং নিরাপত্তার অধিকার, আমাকে আমার জীবনটা কেড়ে নেওয়া যাবে না, এই অধিকারটুকু আমাকে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, গাছ লাগাতে হবে। ঠিক আছে, আচ্ছা, ধারা 21-এর মধ্যে রয়েছে যে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে আমাদের শিক্ষাকে মৌলিক অধিকারে আনা হয়েছে, এটুকু ইম্পর্টেন্ট কিন্তু, অবৈতনিক শিক্ষা। ধারা 22 গ্রেপ্তার সংক্রান্ত অধিকার, যার সমূহ আলোচনা আমি তোমার সামনে তুলে ধরেছি। ক্লাসগুলো কিন্তু রিপিটিং, একবার একটু দেখবে, দেখে নোট ডাউন করবে, ছেড়ে দেবে, আর কিছু লাগবে না, মাঝে মাঝে মনে মনে ভাববে, গল্প মনে রাখবে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। সবাই কিন্তু অবশ্যই ভিডিওটি সেই একই শর্ত, কমসে কম 100 কমেন্ট না হলে আমি কিন্তু নেক্সট ভিডিও আনবো না। আরো কিন্তু ভিডিও কত হয়েছে, মোটামুটি যদি করতে আরো 2টো ভিডিও পাবো, বা একটা ভিডিও আমি শেষ করতে চাইবো, তাহলে কম করে আরো একটা ভিডিও আমার আনতেই হবে মৌলিক অধিকার শেষ করার জন্য। আমরা এই পর্যন্ত মৌলিক অধিকার শেষ করেছি ধারা 12 থেকে ধারা 22, আরো কিন্তু ধারা 23 থেকে ধারা 35 রয়েছে। তো এইগুলো যদি এত সুন্দরভাবে বুঝতে চাও তাহলে কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।